প্রথমে আমরা আমাদের গল্পের নায়কের নাম জেনে নেব। তার নাম হয়েছে নীল। আমাদের গল্পের নায়ক এখনও অলসদের মতোই শুয়ে আছে। তাহলে চলুন আমরা আমাদের গল্পের নায়কের বাবা মার পরিচয়টা জেনে নিই। আমাদের গল্পের নায়কের বাবার নাম মুস্তাফিজুর রহমান, আর তার মায়ের নাম রাহিমা বেগম। সকালে রাহিমা বেগম নীলের রুমে এসে বলতে লাগলো, নীল, এই নীল, ওঠ, কলেজে যাবি না? আজ না তোর কলেজের প্রথম দিন। প্রথম দিনে কলেজে দেরি করবি নাকি? চুপচাপ ওঠ, না হলে আমি তোর বাবাকে ডাকবো। বাবার কথা শুনে নীল লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। কারণ নীল তার বাবাকে একটু বেশি ভয় পায়। সে তার মায়ের সাথে ফ্রি হলেও বাবাকে ভয় পায় অনেকটা। নীল ঘুম থেকে উঠে বলল, কথায় কথায় বাবাকে ডাকো কেন তুমি? তোর বাবাকে না ডাকলে তুই তো শুনিস না আমার কথা। আচ্ছা আচ্ছা, তুমি নিচে যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। নীল ফ্রেশ হোক। ততক্ষণে আমরা জেনে নিই যে নীল কোন ক্লাসে পড়ে। এবার নীল কলেজের প্রথম বর্ষে উঠল। আজ থেকে তার ক্লাস শুরু হবে। আর কি কি হয়েছে আপনারা তো দেখতেই পেলেন। নীলের বোন নেহা। কি মা, ভাইয়া কি বললো? কি আর বলবে, ভালোভাবে বলতেছিলাম, শুনলো না যখনই তোর বাবার কথা বলেছিলাম তখনই উঠে ওয়াশরুমে চলে গেছে। নীলের বোন নেহা। তা যা বলছো, এবার খাবার দাও, ক্ষুধা লাগছে। শয়তানটার জন্য এখনো খেতে দাওনি। আমাকে আমার স্কুলে যেতে হবে। আজকে আমাদের স্কুলে একটি নতুন ম্যাম আসবে, স্যার বলল কালকে। দিচ্ছি, দাঁড়া। এবার চলুন আমরা আমাদের নায়িকার ওখান থেকেও একটু ঘুরে আসি। মা, খেতে দাও। জানোই তো তুমি, আজকে আমার স্কুলে প্রথম দিন। প্রথম দিনে যদি দেরি করি তাহলে স্যারেরা কি বলবে আমাকে? ঘুম থেকে উঠতে দেরি কে করেছে? বকা পরে দিও, আমাকে খেতে দাও। টেবিলে বস, দিচ্ছি। চলুন এবার সংক্ষেপে নীলার বাবা মায়ের সম্পর্কে জেনে নেওয়া যায়। নীলার বাবা একজন হাই স্কুল শিক্ষক, আর তার মা একজন হাউসওয়াইফ, এবং তার একটা ছোট বোন ও বড় ভাইও আছে। বড় ভাইয়ের বিয়ে হয়েছে। বড় ভাই ভাবিকে নিয়ে এখন অন্য জায়গায় সেটেল হয়েছে। ছোট বোন ও সে এখন তার পরিবারে। তার ছোট বোন তারই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। ছোট হলে কি হবে, সে অনেক পাকনা। এখন চলুন আমরা শুরু করা যাক আবার। খিরে পেতনি, একা একা খেতে বসে গেছিস? আম্মু কই? নীলের বোন নেহা। কালো ভূত, তুই আমাকে পেতনি বলবি না? পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? নীলের বোন নেহা। মা, তোমার ছেলেকে চুপ থাকতে বলো না, হলে আমি ওর সব মাথা চুল ছিঁড়ে ফেলবো। তোরা দুইজন চুপ করবি না ঝাড়ু ধরবো? নীলের বোন নেহা। আমাকে কেন বকা দিচ্ছ? তোমার ছেলেটাকে পিটাও। আমি কি দোষ করেছি? ও তো আমাকে আগে রাগাচ্ছে। আমি আবার কি বললাম? আমি তো তোকে বললাম আম্মু কই। তোরা দুজনেই চুপ কর। কিচেন থেকে আমি সব কিছু শুনছি। তোরা দুজনেই ধোয়া তুলসী পাতা না। এবার চুপ কর। ঠিক বলেছ আম্মু, সব দোষ তোমার মেয়ের। নীলের বোন নেহা। শয়তান, চুপ কর, নাহলে পিটুনি খাবি। চুপ করে দুজনেই খা, নয়তো সকালের নাস্তা পাবি না। নীল, তোর বাবাকে ডাকতে হবে। না না না, তুমিও না, কথায় কথায় বাবাকে ডাকো কেন? আমি লোককে ছেলের মতো খাচ্ছি তো। কত আমার লক্ষ্মী ছেলে জানা হয়ে গেছে। নীলের বোন নেহা। মা, ওকে বলো নাস্তা করে আমাকে স্কুলে রেখে আসতে, ওর জন্য আমার দেরি হয়েছে। স্বপ্ন দেখা ভালো পেতনি, স্বপ্ন দেখ। নীলের বোন নেহা। মা, নীল, খাওয়া দাওয়া করে নেহাকে রেখে তুই তোর কলেজে চলে যাস। ওকে মাই ডিয়ার মাদার। এরকমভাবেই হাসি ঠাট্টা করতে করতে নীল আর নেহার খাওয়া হয়ে গেল। নীল বাহিরে বাইক বের করে বাইকে বসে নেহাকে ডাক দিল। ওই নেহা, তাড়াতাড়ি আসবি তুই, না হলে আমি চলে গেলাম তোকে রেখে। নীলের বোন নেহা। হয়ে গেছে, চলে এসেছি, চল। এরকমভাবেই দুই ভাই বোন বাইকে করে স্কুলের দিকে এগিয়ে গেল। স্কুলে গিয়ে দেখলো নেহা নতুন ম্যাম এখনও স্কুলে আসেনি। নেহা হাফ ছেড়ে বাঁচল। নেহা তার ভাই নীলকে বলল। নীলের বোন নেহা। ভাইয়া, তুই এখন যা। আচ্ছা পেতনি, থাক তুই, আমি গেলাম। নীলের বোন নেহা। আবার পেতনি? থাক পেতনি। এই কথা বলেই নীলা থামলো না। সে তার বাইক স্টার্ট করে কলেজের দিকে যেতে লাগলো। রাস্তা দিয়ে যেতে যেতে অতি পরিচিত একটি মুখ দেখলো সে। হুট করে বাইকটা রাস্তার একপাশে দাঁড় করালো। তারপর দৌড়ে মেয়েটির কাছে যেতে লাগলো। মেয়েটির কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নীলা,
তুমি এখানে এখানে কি করতেছো? তুমি তুমি এই শহরে আসো একবারও তো আমাকে বলনি। আমি তোমাকে কতবার কত জায়গায় খুঁজেছি জানো? তুমি হুট করে কই গায়েব হয়ে গেছো। ওই দিনের পর তোমাকে আর দেখতেই পাইনি আমি। কে আপনি? কিসব পাগলের মতো কথা বলতেছেন? মজা করতেছো তুমি? প্লিজ রাগ করো না আমার সাথে। আমি নিরুপায় ছিলাম, প্লিজ বিশ্বাস করো না। কিসব পাগলের মতো আউল ঝাউল কথা বলতেছেন? বিশ্বাস করো, ওই দিন আমি তোমাকে ছেড়ে আসতে চাইছিলাম না। বন্ধুদের চাপে পড়ে আর আব্বুর ওপর ভয় করে চলে এসেছিলাম। কি বলতেছেন আপনি? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তুমি সব কিছু বুঝতে পারবে। প্লিজ এবার অন্তত রাগ করো না আমার উপর। কে আপনি? কেন আপনার উপরে রাগ করতে যাব? আপনাকে তো আমি চিনিই না। প্লিজ জান, আমার কথাটা পুরোপুরি শোনো। আপনি কি চান? আমি মানুষজনকে ডেকে আপনাকে মার খাওয়াই? যদি না চান তাহলে আমার পথ থেকে সরে দাঁড়ান। আমি এক্ষুনি, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার। তুমি এরকম করছো কেন? একজন অপরিচিত লোকের সাথে আর কেমন ব্যবহার করব? আমি তোমার জন্য একজন অপরিচিত লোক? এছাড়া আর কি? আমি তো আপনাকে আজই প্রথম দেখলাম, তো অপরিচিত নয় তো কি আমার পরিচিত? অবশ্যই আমি তোমার পরিচিত, আমি তোমার কাছের। প্লিজ ডিস্টার্ব করবেন না, সরে দাঁড়ান। কথাটা বলেই নীলা নীলের পাশ কাটিয়ে চলে গেল। নীলার দিকে এক ধ্যানে চেয়ে নীল ওখানে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রয়েছে। হুট করে এক লোক নীলকে বলল, রাস্তার এক লোক। বাবা, এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছো কেন? গাড়ি যা আশা করতেছে, তোমার ক্ষতি হতে পারে, সরে দাঁড়াও। লোকটির কথা শুনে নীলের হুঁশ ফিরল। নীল মনে মনে ভাবতে লাগলো। নীল মনে মনে, যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মেয়েটাই কিনা বলতেছে আমি তার কাছে অচেনা। যে মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, যে মেয়েটা আমাকে ছাড়া একটা দিনও ভালোভাবে থাকতে পারতো না, সে আমাকে বলতেছে আমি অচেনা, আমাকে যে চিনে না। কথাগুলো নীল মনে মনে ভাবতে লাগলো। আর সে তার বাইকের কাছে গেল। সে বাইকে উঠে সোজা কলেজে চলে গেল। যেহেতু আজ তার কলেজের প্রথম দিন, সে কলেজে ঢুকে বাইকটা পার করলো এবং আশেপাশে দেখতে লাগলো। চারিদিকে দেখে সে একটা ছেলেকে জিজ্ঞেস করলো, ভাই, প্রথম বর্ষের ক্লাসটা কই? কেন ভাই, আপনি কি প্রথম বর্ষে? হ্যাঁ, আপনি যদি বলতেন একটু সুবিধা হতো। ভাই, আমি প্রথম বর্ষে, চলেন। আমরা যেহেতু একই ক্লাসে, তবে বন্ধু তো হয়ে যেতে পারে, তাই না? অবশ্যই বন্ধু তো হব, কিন্তু তোমার নাম কি? এবং তুই করে বলতে হবে। আমার নাম নীল, তোমার নাম কি? আর আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে বন্ধু যখন হব তুই করে বলাই বেটার। আমার নাম সাগর, আর অবশ্যই আমরা তুই করে বলবো, চল। এ কথা বলেই দুজনে হাঁটতে লাগলো তাদের ক্লাসের দিকে। তখন নীল সাগরকে জিজ্ঞেস করলো, সাগর, তোর আর বন্ধু নেই বা গার্লফ্রেন্ড? আমার আরো বেশ কয়েকজন বন্ধু আছে, কিন্তু আমার এই ফাটা কপালে গার্লফ্রেন্ড নাই। দুঃখ পাস না বন্ধু, আমাগো সাথে এইরকমই হয়। এরকমভাবেই হাসি ঠাট্টা করতে করতে দুই বন্ধু ক্লাসে পৌঁছলো। তারপর সাগর তার বাকি বন্ধুদের সাথে নীলকে পরিচয় করালো। সাগর বলল, এরা আমার বন্ধু রায়হান, রাফি, শফিক, মাহিন, আরও দু একজন আছে, কিন্তু ওরা কোথায় গেছে বলতে পারবো না। কলেজে মনে হয় মেয়েদের সাথে ইটিস পিটিস করার চেষ্টা করতেছে। নীল তাদের সবার সাথে পরিচয় হতে লাগলো। তাদের এই পরিচয় পর্ব শেষে কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে ঢুকলো। স্যার ঢুকে বলতে লাগলো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু আমরা প্রথমে পরিচয় পর্ব নেব। এক একে সবাই সবার পরিচয় দাও। স্যারের এরূপ কথা শুনে ফার্স্ট বেঞ্চ থেকে একটা মেয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আমার নাম আরশি আর আমার বাবা জব করে। এরকমভাবেই সবার পরিচয় পর্ব শুরু হতে লাগলো। একটা সময় গিয়ে নীলের কাছে স্যার এসে বলল, এই ছেলে, তোমার নাম কি? নীল দাঁড়িয়ে বলতে লাগলো, জি স্যার, আমার নাম নীল এবং আমার বাবার বিজনেস আছে। এরকমভাবেই সাগর, রায়হান, রাফি ওদেরকে এক এক করে পরিচয় দিল। তারপর স্যার বলল, আজকের ক্লাস শুরু করা যাক। এরকমভাবেই তাদের প্রথম ক্লাস শেষ হলো। এভাবে করতে করতেই তাদের টিফিনের সময় হয়ে গেল। রায়হান বলল,
চল সবাই ক্যান্টিন থেকে খেয়ে আসি। চল সবাই। হ্যাঁ চল। এরকমভাবেই সবাই গিয়ে ক্যান্টিনে বসলো। তারপর ক্যান্টিনে খেয়ে তাদের সব ক্লাস শেষ করে নীল তার বাসাতে আসলো। নীলকে দেখে নীলের মা বলল, কি রে, কলেজের প্রথম দিন কেমন কাটলো? প্রথম দিন ভালোই কেটেছে, বেশ কয়েকজন বন্ধু বানিয়েছি। বেশ ভালো কথা, এখন গিয়ে নেহাকে নিয়ে আয়। তার স্কুলের ছুটির সময় হয়ে এসেছে। আমি পারবো না, ও একা একা চলে আসবে। আমি তোকে জোর করব না, কিন্তু তোর বাবা বলল নীল আসলে যেন নেহাকে নিতে পাঠায়ও। বাবা বলছে? হ্যাঁ। নীল তখন ব্যাগটা খাটের উপর ছুঁড়ে ফেলে বাইকটা নিয়ে তার বোনের স্কুলের দিকে যেতে লাগলো। স্কুলের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। তখনই নেহা স্কুলের গেট থেকে বের হলো। নেহাকে দেখে নীল বলল, তাড়াতাড়ি বাইকের পেছনে ওঠ, আব্বু তোকে নিয়ে যেতে বলেছে। নীলার বোন নেহা। তাই তো বলি, আমার শয়তান ভাইয়ারটা আমাকে নিতে আইছে কে? তাদের এরকম কথা কাটাকাটির মাঝেই স্কুলের গেট থেকে আরেকটা অনেক পরিচিত মুখ বের হলো। তাকে দেখে নীল নেহাকে বলল, নেহা, কে রে মেয়েটা? মেয়েটা নয়, ম্যাম বল। মানে? মানে আবার কি? সে আমার ম্যাম, মানে তোরও তো ম্যাম। তোর ম্যাম বলতে এই তোর সেই নতুন ম্যাম? হ্যাঁ। নীল মনে মনে, কি সে আমার বউ, আমার ছোট বোনের ম্যাম? কি কপাল আমার। কি ভাবছিস তুই? কিছু না। এরকমভাবে কথা বলতে বলতে তারা বাসার দিকে যেতে লাগলো। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে নীল কেন নেহা ম্যামকে তার বউ বলল। তাহলে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। ফ্ল্যাশব্যাক। নীল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হও। তুই নাকি তোর বন্ধুদের সাথে ঘুরতে যাবি। জলদি রেডি হও, না হলে তোর বন্ধুরা তোকে ছেড়ে চলে যাবে। আম্মা, একটু ভালোভাবে খেতে দিবা না নাকি? ওদের বলা আছে ওরা সবাই আমাকে নিয়ে যাবে। নীলের বোন নেহা। ভাইয়া, তুই যেহেতু কক্সবাজার যাচ্ছিস, আমার জন্য সুন্দর সুন্দর মালা নিয়ে আসবি এবং অনেকগুলো চকলেটও নিয়ে আসবি। পেতনি, আমার টাকা দিয়ে তোর জন্য কেন নিয়ে আসবো? নীলের বোন নেহা। আম্মু, ভাইয়াকে বলবা নাকি এসব নিয়ে আসতে আমার জন্য? এসব কিছু না নিয়ে আসলে কিন্তু আমি আর খাবো না। মেয়েটা যেহেতু বলছে, তাহলে সব কিছু নিয়ে আসবি আর কি। যদি তোর টাকা লাগে তাহলে তোর বাবাকে বলবি, তিনি দেবেন আর কি। আমি বাবাকে বলতে পারবো না। আমি বলবো নি তোকে টাকা দিতে, তুই সব কিছু নিয়ে আসবি। ওকে মাই মাদার। এখানে সবাই কি বলতেছে কিছুই বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন, আজকে নীলের পরীক্ষা শেষ। এই জন্য নীল এবং তার সব বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে এবং এই জন্যই নীলের বোন তাকে এসব কিছু কিনে আনতে বলল কক্সবাজার থেকে। ওদের সাথে কথা বলে নীল তার বন্ধুদের কাছে চলে গেল। নীল আর বন্ধুরা তাকে দেখে বলল, শালা, এত তাড়াতাড়ি আসলি কেন? আর একটু দেরি করলে ভালো হতো। সরি, খাওয়া দাওয়া করতে এত দেরি হয়ে গেল। চল, আর বাহানা দিতে হবে না, বাস এসে গেছে। চল, দেরি করছিস কেন? ভূতের মুখে রাম নাম, দেরি করলো কে আর বলতেছে কে? সরি বললাম তো, তারপরে কি তোদের পা ধরতে বলেছি? নাটক কম করো প্রিয়, আমি জানি তুমি কতটা শয়তান। এবার চল বাহানা বাদ দিয়ে, এই সবাই চল। এরকমভাবে নীল এবং তার সকল বন্ধুরা মিলে কক্সবাজারে ঘুরতে গেল। রাস্তার মাঝে তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে খাবার খেলো। এরকমভাবেই তাদের যাত্রা যে থামলো কক্সবাজারের একটা হোটেলে। সবাই সেখানে নেমে যে যার রুমে চলে গেল। তাদের রুম আগে থেকেই বুক করা ছিল। তারপর তারা তাদের রুমে বিশ্রাম নিল। রাতে নীল বলল, সবাই ঘুরতে যাই, চল। রাতে বিচের মনোরম পরিবেশটা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, চল যাওয়া যাক, চল। সবার মতামত নিয়ে সবাই বিচের দিকে যেতে লাগলো। বিচে গিয়ে দেখে কয়েকটা মেয়ে তাদের থেকে কিছুটা দূরে সবাই মিলে মজা করতেছে এবং কিছুটা ড্রিঙ্ক করতেছে। তাদের এই অবস্থা দেখে নীল এবং তার বন্ধুরা বলতে লাগলো। নীলের বন্ধু রনি, কি যুগ আইলো ভাই, আমরাই খাইতে ভয় পাই আর এরা তো ওপেন খায়, কেউ দেখেনি। রনির বাচ্চা রনি, আমরা এখন অনেক ছোট আছি রে, ওরা আমাদের অনেক সিনিয়র হবে। নীলের বন্ধু ফয়সাল, ভাই সিনিয়র হলে কি হবে, দেখতে কিন্তু হেব্বি।
নীলের বন্ধু আয়ান। ভাই, শুনতে পারলে সবাই জুতা দিয়ে পিটাবে। সবাই চুপচাপ থাক আর ঘুর। আয়ান ঠিক বলেছে, ওইদিকে তাকাস না, সবাই ঘোর আর এই ঠান্ডা ঠান্ডা বীচের মজা নে। এরকমভাবে সবাই ঘুরতে ঘুরতে এক জায়গায় বসে পড়ল এবং কিছু দূরে মেয়েগুলোর মধ্যে ছিল নীলা। নীলা তাদের দেখে তার বান্ধবীদেরকে বলতে লাগলো। দেখ, ছেলেগুলো আমায় দেখে কেমন ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। নীলার বান্ধবী টিয়া। আরে, ওরা বাচ্চা বাচ্চা ছেলে, বাবা মার সাথে ঘুরতে আইছে মনে হয়। কিন্তু তাদের মধ্যে এটা একটাকে দেখ, ছেলেটা খুব কিউট এবং হট না? নীলার বান্ধবী প্রিয়া। আরে বান্ধবী, তুই তো কাউকে পাত্তা দিস না, আর ওই ছেলেটাকে তুই নিজ থেকে কিউট আর হট বলতেছিস? কেন জানি তাকে আমার খুব ভালো লাগতেছে। আমার মন চাচ্ছে তাকে জড়িয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে লম্বা একটা কিস করি। তাই নাকি? আমাদের বান্ধবী আজ অনেক রোমান্টিক হয়ে গেছে। তাহলে চল, তোকে একটা ডেয়ার দিই। পূরণ করতে পারলে তুই যা চাবি তাই। কেমন ডেয়ার? যদি পূরণ করতে পারি তাহলে যা চাই তাই দিতে হবে। পুরো 10,000 টাকা দিয়ে দিবি? তুই যে ছেলেটাকে কিস করার কথা বলতেছিস না, ওই ছেলেটাকে পাক্কা 10 মিনিট কিস করবি এবং তাকে তুই সিডিউস করার চেষ্টা করবি। যদি তুই সফল হোস তাহলে তোকে 10,000 টাকাই দিব, যা। কি সব বলিস? নীলা, ভয় পেয়ে গেছিস নাকি? নীলা কোনোদিনও ভয় পায় না। নীলাকে সবাই ভয় পায়। তোদের এই ডেয়ার আমি পূরণ করেই যাব। এই কথা বলেই নীলা নীলের গ্রুপের কাছে যেতে লাগলো। নীলা যেহেতু ড্রিঙ্ক করেছিল ওই জন্য সে নিজের মাঝেই ছিল না এবং তার বান্ধবীরা তাকে রাগ তুলে দিয়েছে, এই জন্য আর সে কারণে আরও ওভাবে যেতে লাগলো। গিয়ে তাদের সামনে বলল। এই কিউট পিচ্ছি, আমার সাথে একটু সাইডে আয় তো, তোর সাথে কথা আছে। নীলা যেহেতু ড্রিঙ্ক করেছিল সেজন্য তার কথাগুলো একটু তোতলা ছিল। নীলার কথা শুনে নীল বলতে লাগলো। আমি আপু? কি রে কিউট পিচ্ছি, তুই একটু উঠে আয়। নীলার এরকম কথা শুনে নীল উঠে নীলার সাথে যেতে লাগলো। তারা বেশ কিছুটা দূরে আসলে নীলা নীলের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। নীল নীলাকে বেশ কিছুক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। নীলা তাকে সিডিউস করার চেষ্টা করতেছে, এই জন্য নীল নিজেকে কন্ট্রোল না করতে পেরে নীলার সাথে রেসপন্স করতে লাগলো এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। তখন রাস্তার পাশে গ্রামের কিছু লোক যাচ্ছিল, কারণ পাশেই ছিল একটা গ্রাম। গ্রামের লোকগুলো নীল এবং নীলাকে এই অবস্থায় দেখে ফেলে এবং তারা অনেক বেশি রেগে গেল। তারপর তারা তাদের দুজনকেই অনেক বকাঝকা করলো এবং জোর করে তাদের গ্রামে নিয়ে গেল এবং তারা নীল এবং নীলাকে একটা রুমের মাঝে আটকে রেখে গ্রামের একজন মুরব্বি বলল। এবার তো তোমাদের বিয়ে হবে। ওই মুরব্বির কথা শুনে নীল নীলাকে বলল। এবার কি হবে? আপনার জন্যই হয়েছে এই সব কিছু। চিনি না জানি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মুরব্বি এবং নীলের কথা শুনে নীলা প্রচণ্ড রেগে গেল। এরই মধ্যে নীলার নেশার ঘোরটাও বেশ কিছুটা কমে এসেছে। নীলা রেগে বলল। আমার শয়তান বান্ধবীগুলো তোমার সাথে এরকম করার জন্য আমাকে ডেয়ার দিয়েছিল। এ কথা শুনে নীল রেগে বলল। আপনার বান্ধবীরা বলল আর আপনি এরকম একটা কাজ করলেন? আপনি কোনো ছোট বাচ্চা নাকি? এর পরিণতি কি হতে পারে আপনি জানেন? আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, আমার জীবনটাই শেষ হয়ে যাবে। নীলের এরকম কথা শুনে নীলা রেগে বলল। আমি একটা মেয়ে, আমার জীবনটাও তো শেষ হয়ে যাবে। তুমি ছেলে, আমার কী বা হবে তোমার? আমার শয়তান বান্ধবীরা এমনটা করলো, আমি তাদের একটাকেও ছাড়বো না। আমি ড্রিঙ্কস করেছিলাম, আপনি তো সজাগ ছিলেন, তবে আপনি কেন এমনটা করলেন? নীলার এ কথা শুনে নীল রেগে বলে উঠল। আপনার মতো একটি সুন্দরী মেয়ে যদি সামনে থেকে ডাকে তাহলে আমার মতো একটা ছেলে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? আপনি নিজ থেকে এসেই আমাকে কিস করতে লাগলেন। আমি আপনাকে ছাড়াতে চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি তো আঠার মতো চিপকে লেগে গিয়েছিলেন। ওই জন্যই তো নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আপনার সাথে এইসব কিছু হয়। নীলের এরকম লাগামহীন কথা শুনে নীলা কিছুটা লজ্জা পায় এবং নীলা বলল। এখন কি করব বলেন? দুজনেই তো ফেসে গেছি। আমি ড্রিঙ্কস করেছিলাম আর আপনি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, তারপর এসব কিছু হয়ে গেছে। এবার কি হবে আমাদের? কি আর হবে, আমাদের দুজনে বিয়ে পড়িয়ে দিবে আর কি। গ্রামের লোকজন সম্পর্কে তো আপনার ধারণা থাকার কথা। এরা দুজন ছেলে মেয়েকে দেখতে পেলে তখনই বিয়ে দেওয়ার কথা।
আর তার উপর আমাদেরকে তো রোমান্স করতে ধরে ফেলেছে ওরা। এদের এরকম কথা চলতে চলতে গ্রামের আরও বেশ কয়েকজন লোকজনও আসলো। একজন লোক বলে উঠল, তাড়াতাড়ি মসজিদের ইমামকে নিয়ে আসো, এদের দুজনের বিয়ে পড়িয়ে দিয়ে তাহলে এরা ঠিক হবে। ওদের এরকম কথা শুনে নীল এবং নীলা একসাথে বলে উঠল, না, আমরা ওরকম কিছুই করিনি। আপনারা ভুল ভাবছেন আমাদের। গ্রামের এক লোক, আমরা ভুল ভাবতেছি না, আমরা ঠিকই ভাবতেছি। আমাদের গ্রামের দুই লোক তোমাদেরকে বাজে কাজ করা অবস্থায় একেবারে দেখে ফেলেছে। এরপরে তোমরা কি বলবা? নীল নীলা দুজনই বারবার অস্বীকার করতে থাকে তারা কোনো খারাপ কাজ করেনি। যা হয়েছে তা শুধু ভুল হয়ে গেছে। তাদের কথা কেউ শুনতেই চাচ্ছিল না। এরই মধ্যে ইমাম চলে আসলো এবং তাদের দুজনকে জোর করে বিয়ে পড়িয়ে দিল। নীল কবুল বলতে চায়নি। গ্রামের দুজন লোক এসে যখন চাপ দিল তখন সে বাধ্য হলো বলতে। এ কথা বলেই নীল মনে মনে ভাবল। নীল মনে মনে 3 বার কবুল বলে আবুল হয়ে গেলাম। সামান্য একটা ফুলের জন্য সারা জীবন পস্তাতে হবে আমাকে। এসব কিছু শেষ হয়ে গেলে নীল এবং নীলাকে একটা রুমে পাঠিয়ে দেওয়া হলো। তাদের বয়সী একটা ছেলে এসে বলল, ভাইয়া, জানি কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু কিছুই করার নেই। যা হয়েছে মেনে নিয়ে দুজন সুখে শান্তিতে থাকেন। কাটাকে নুনের ছিটা দিন না তো ভাই। যান এখান থেকে, যান ভাই আপনি। ভাই, তোমাদের বাসর রাত ভালো কাটুক। নীল মনে মনে বলল, আজকে থেকে জীবন আমার বাসর রাত না, বাসের রাত হয়ে গেল। কি যে হয় আল্লাহ রক্ষা করো। নীল এবার লোকটিকে বলল। ভাই এবার আপনি যান। নীলা নীলকে তার কাছে ডাকলো এবং বলল, দেখো, যা হবার হয়েছে। তুই তুই মনে কর আমার থেকে ছোট। হ্যাঁ, যা হবার হয়েছে ভুলে যাই আমরা। আজকে রাতটা শেষ হয়ে গেলে তুই আমাকে চিনবি না আর আমি তোকে চিনবো না, ঠিক আছে? আমি এটাই বলতে চাচ্ছিলাম। দুজনেই নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর নীলা বলে উঠল, দেখো, তুমি আমার থেকে ছোট। আমি তোমায় তুমি করেই বলবো। তুমি নিচে গিয়ে শুয়ে ঘুমাও আর আমি উপরে ঘুমাবো। তোমার সাথে এক বিছানায় আমি থাকবো না। আমি নিচে ঘুমাতে পারবো না, তুমি নিচে ঘুমাও, আমি উপরে ঘুমাবো। তোমার লজ্জা করে না একটা মেয়েকে তুমি নিচে ঘুমাতে বলো? একদমই আমার লজ্জা করে না, কারণ আমি কোনোদিনও নিচে ঘুমাইনি। বিছানা ছাড়া আমি ঘুমাতে পারবো না। ঠিক আছে, উপরে ঘুমাবে। তুমি এক সাইডে, আমি এক সাইডে। তুমি আমার পাশে আসবে না, আমি তোমার পাশে যাব না, ঠিক আছে? তারা দুজনে এরকমভাবে কথা বলে নিয়ে নীল এক সাইডে এবং নীলা এক সাইডে শুয়ে পড়ল। মাঝরাতে নীলা নীলের বুকের মাঝে এসে শুয়ে পড়ল। নীল তাকে কোলবালিশ ভেবে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এরকমভাবেই সকাল হলো। নীলের ঘুম অনেক সকাল সকাল ভেঙে গেল। সে দেখলো সে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। তার সব কিছু মনে পড়ে গেল রাত্রের কথা। সে নীলার দিকে তাকালো। সকালের মিষ্টি রোদ যখন নীলার মুখের উপর পড়ল তখন নীলাকে ঠিক একটা পরীর মতো লাগছিল। তার ওই গোলাপি ঠোঁট, কালো ঘন চোখের পাপড়ি, লাল টুসটুসে গাল দেখে তো নীলার প্রেমে পড়ে গেল। নীল মনে মনে ভাবছে। নীল মনে মনে কোনো মেয়ে এতটা সুন্দর হতে পারে দেখে তো মন চাচ্ছে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দেই, গভীরভাবে কিস করি, সারা জীবন এরকমভাবে বুকের মাঝে আগলে রাখি আর দেখতে থাকি। নীল এসব ভাবতে ভাবতে নীলা জেগে গেল। আর নীলাকে জেগে যেতে দেখে নীল ঘুমের অভিনয় করলো। নীলা পিটপিট করে চোখ খুলে বলতে লাগলো, আমি কোথায়? নীলার হুট করে মনে পড়ল কাল রাতে তার সাথে কি হয়েছে। এসব ভেবেই নীলা তড়িঘড়ি করে উঠতে গিয়ে সে দেখলো তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলা বলতে লাগলো, কি রে, আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে? নীল সব কিছু শুনতে পেলেও না শোনার ভান করে শুয়ে আছে। নীলা তখন মাথা উঁচু করে নীলের দিকে তাকিয়ে দেখলো এবং নীলা মনে মনে বলতে লাগলো, কাল রাতে এই ছেলেটার সাথে সব কিছু হয়েছিল আমার। কাল রাতে এই ছেলেটাকে অনেক কিউট দেখাচ্ছিল, কিন্তু বাস্তবে আরো বেশি কিউট আর হ্যান্ডসাম। নীলা যখন এসব কিছু ভাবছিল তখন নীল ঘুম থেকে ওঠার ভান করলো। নীল আগেই বুঝতে পেরেছে মেয়েটা তার দিকে তাকিয়েছিল। আপনি আমার দিকে এরকমভাবে চেয়ে আছেন কেন? আমি দেখতেছি আমার জামাইটা কত কিউট। নীলা নিজের অজান্তে কথাটি বলে জিহ্বায় কামড় দেয়। কি বলতেছেন আপনি? কাল রাতেই না বললেন আমাকে আপনি স্বামী হিসেবে মানতে পারবেন না, আর আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নেব না? আমার বয়স কি আর আপনার বয়স কি?
কাল রাতে তোমাকে তো নেশার ঘরে দেখতেই ছিলাম, তাও তুমি খুব কিউট লাগতেছিল। বাস্তবে তো তুমি আরও বেশি কিউট জামাই। তুমি শুধু আমারই হবা। প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। নীল মনে মনে বলতে লাগলো। নীল মনে মনে। প্রথম দেখাতে তো আমিও আপনার প্রেমে পড়ে গেছি, কিন্তু এত তাড়াতাড়ি বললে কি মজা আছে? দেখি আপনি আমার জন্য কি কি করতে পারেন। নীল এবং নীলা দুজনেই উঠল এবং উঠে দুজনে বাহিরে গেল। ফ্রেশ হয়ে দুজনে হাঁটতে লাগলো। বাহিরের দিকে একটা হোটেল দেখে দুজনেই ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নিল এবং এরই মধ্যে দুজন দুজনের সাথে বেশি কথাও বলেনি। হুট করে নীল বলে উঠল, আমাকে আমার বন্ধুদের কাছে ফিরতে হবে, আপনি থাকেন। আমি তোমার বউ ভুলে যাচ্ছ? কোথাও যাবার যাও, তোমার ফেসবুক আইডি আর তোমার নাম্বারটা দিয়ে যাও। কেন? এক্ষুনি বললাম তো আমি তোমার বউ। তুমি মানো বা না মানো, আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর তুমি আমার স্বামী, বুঝলাম? আমার কিউট পিচ্চি বল। আচ্ছা নিন, আমার ফেসবুক আইডির নাম নীল এবং আমার মোবাইল নাম্বার 017157005। বাই, আল্লাহ হাফেজ, আমি গেলাম। বাই। ফোন দিলে ফোন রিসিভ করো। কথা বলা শেষ করে নীল তার বন্ধুদের কাছে যাওয়ার জন্য রওনা হলো আর নীলা তার বান্ধবীদের কাছে গেল। তার বান্ধবীরা তাকে জিজ্ঞেস করলো, কিরে দোস্ত, কি হয়েছে তোর? সারা রাত কই ছিলি? বান্ধবীদের এরকম কথা শুনে নীলা প্রচণ্ড রেগে গেল। শয়তান, খচ্চন্নি, শাকচুন্নি তোর! তোরা আমাকে কি দিয়ে দিয়েছিলি? তোদের জন্য সবকিছু শেষ হয়ে গেল। শেষমেশে আমাকে জোর করে বিয়ে পড়িয়ে দিল। কি বলিস? বিয়ে দিছে মানে? বিয়ে দিছে মানে বোঝোস না? যে ছেলেটাকে তোরা কিস করতে বলেছিলি, সেই ছেলেটাকেই কিস করতেছিলাম। তখন আমাদের মধ্যে কিসের থেকে কী সব বেশি কিছু হয়ে যায়। ওসব দেখে গ্রামের একজন লোক আমাদের জোর করে বিয়ে পড়িয়ে দেয়। নীলার এরকম কথা শুনে নীলার সব বান্ধবীরা হাঁ হয়ে বসে আছে। সবাই বলতে লাগলো, সরি রে, আমরা বুঝতে পারিনি এরকম কিছু একটা হবে। যাই হোক, এসব কথা বাদ দে। কথা হচ্ছে, ওই ছেলেটাকে আমার প্রচণ্ড ভালো লেগে গেছে। বলতে পারিস প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। জুনিয়র হলে কি হবে, মারাত্মক হ্যান্ডসাম আর কিউটও আছে। তোরা যদি এখন দেখিস তোরাও প্রেমে পড়ে যাবে। নীলার মুখ থেকে এরকম কথা শুনে নীলার বান্ধবীরা বলতে লাগলো, ছেলেটা আসলে অনেক কিউট আর হ্যান্ডসাম হবে যে আমাদের ক্রাশ কুইনকে প্রেমে ফেলেছে। তার নাম্বার এবং ফেসবুক আইডি নিয়ে এসেছি, একটু পরেই কল দেব। নীলার বান্ধবীরা বলতে লাগলো, ঠিক আছে, তাহলে কল দিস পরে তুই। চল আপাতত রুমে যাই। চ রুমে যাই। এই কথা বলে সে তার বান্ধবীদের সাথে যেতে লাগলো। আর অন্যদিকে নীল তার বন্ধুদের কাছে গিয়ে বলল যে, আরে শালা, আজ আমি জোর বাঁচা বেঁচেছি। কেন, কি হয়েছে তোর? আরে আর বলিস না, মেয়েটা আমাকে নিয়ে গেল না। নীল তার বন্ধুদের এক এক করে সব কথা খুলে বলতে লাগলো। সব কিছু শুনে নীলের এক বন্ধু বলে উঠল, ভাই এমনি বাসায় অনেক প্রবলেম করে আসছি, বাসা থেকে আসতে দিবে না। এরপর যদি জানে এসব কিছু হয়ে গেছে, সত্যি কথা একদম বাসা থেকে বের করে দিবে। আমি কি সব ইচ্ছে করে করেছি নাকি? হ্যাঁ, তুই ইচ্ছে করে করিসনি আমরা জানি। পরিবারের লোক তো এটা বোঝার চেষ্টা করবে না, তারা বুঝবে কম, চিল্লাবে বেশি। এই একটা বিষয়ের জন্য সবাইকে বকা খেতে হবে, তোকে তো তোর বাবা মেরে ফেলবে। তার বন্ধুর এমন কথা শুনে নীল অনেক যে ভয় পেয়ে গেল। নীল ভয়ে ভয়ে বলে উঠল, ভাই এবার আমি কি করব তোরাই বল। নীলের বন্ধুরা তাকে বলল, যা হবার হয়েছে, দেখ বাসাতে কিছু যেন জানতে না পারে। এ কথা কারোই মনে থাকবে না, মেয়েটা হয়তো ভুলে যাবে। আরে ভাই, মেয়েটা যে সিরিয়াস আমার তো মনেই হয় না। কি আর বলবো, গত রাতে সে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলতেছিল, কিন্তু সকালে উঠে তার মত পরিবর্তন হয়ে গেছে। নীলের বন্ধুরা বলল, এখন তার মতো পরিবর্তন হয়ে কি হয়েছে? মেয়েটা তোকে কি বলে? নীল বলল, সে আমার সাথে থাকতে চায় এবং কথায় কথায় পিচ্চি জামাই, কিউট বর এসব বলে। নীলের এই কথাগুলো শুনে তার বন্ধু রনি বলতে লাগলো, আরে ভাই চিন্তা করিস না, 2 দিন যাক সব ঠিক হয়ে যাবে। এরকমভাবেই সময় কাটতে লাগলো। তারা সবাই মিলে প্ল্যান করলো তারা ঘুরতে যাবে। তারা কাল রাতে বিচে ঘুরেছে, এখন তারা এই বিকেলে আবারও অন্যদিকে ঘুরতে যাবে। ওদিকে আবারও নীলা এবং তার বান্ধবীরা তারাও সবাই মিলে প্ল্যান করলো ঘুরতে যাবে। তারা সবাই ঘুরতে যাওয়ার জন্য বের হলো। হঠাৎ নীল বলে উঠল, এই তোরা সবাই সামনে যা, আমি যাচ্ছি। নীলার বন্ধু আয়ান। কেন, কি হয়েছে?
আরে ভাই তোরা যা না, আমি একটু পর আসতেছি। এই কথা বলেই নীল বাথরুমের দিকে গেল এবং একটু পর বের হয়ে এসে বলল সবাইকে। চল। নীলের বন্ধুরা বলল। চল। তারা সবাই কথাবার্তা বলে বলে যেতে লাগলো। তারা বিচের সাইডে বসে পড়ল। তারপর সবাই মিলে গান করতে লাগলো। নীলের বন্ধুরা নীলকে বলল। ভাই একটা প্রেমের ছ্যাঁকা খাওয়ার শায়রি শোনা। আমি ভালো শায়েরি বলতে পারি না তো। আচ্ছা শোন তাহলে। নীলের বন্ধুরা সবাই বলল। আরে বাজি যা পারোস তাই বল, আমাদের সামনে মিথ্যা বলে লাভ নেই। আমরা জানি তুই খুব ভালো শায়রি বলতে পারিস। নীল বলল। কি জাদু জানো তুমি, তোমাকে বলতে পারি না আমি। কতই না মায়া আছে তোমার ওই মুখে, একবার দেখলে হারিয়ে যাই তোমার ওই মায়াবী চোখের মাঝে। একবার না বারবার দেখতে চাই তোমাকে, অন্যকারে হয়ে নাই, তোমাকে নিজের করতে চাই। শত কষ্টের মাঝেও তোমার ওই মায়াবী মুখ দেখে শত কষ্ট ভুলে যেতে চাই। প্রতি সকালে তোমাকে দেখতে চাই। দিন শেষে শত চেষ্টার পরও পারিনি ভুলতে তোমাকে। নীলের এই শায়েরি শুনে তার বন্ধুরা বলতে লাগলো। ভাই তুই না বললি তুই শায়রি বলতে পারিস না? কত সুন্দর একটা শায়রি বললি তুই। নীলার বন্ধুদের কথা শুনে নীল বলতে লাগলো। আরে ভাই মাঝে মাঝে শখের বসে পড়ি। নীলের পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল। কোনো চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকবো, তোমার পাশেই থাকবো। সকালে উঠলেই তুমি আমারই মুখটা দেখতে পারবে সবার প্রথমে। হুট করে একটা মেয়েলি কণ্ঠ শুনে নীল পিছনের দিকে তাকিয়ে বলল। আপনি এখানে কি কি করতেছেন? নীলের এই কাঁপা কাঁপা গলা শুনে নীলা বলতে লাগলো। আরে জান, আমি না তোমার বউ, আমি এখানে না থাকবো তো কে থাকবে বলো? আপনি ছাড়া যে থাকবে সেই চলবে, শুধু আপনি ছাড়া। নীলের এরকম কথা শুনে নীলা রেগে বলল। আই, কি বলো তুমি? ভালোভাবে কথা বলতেছি তাই বলে কি মাথায় চড়বে নাকি? হ্যাঁ, পিটিয়ে সোজা করবো। তোর আর আমার না বিয়ে হয়েছে, তাহলে এরকম করছিস কেন? এদের এরকম কথা শুনে নীলের বন্ধুরা নীলকে টেনে নিয়ে পালিয়ে গেল। নীলা পিছন থেকে চিল্লিয়ে বলল। এই কই যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। নীলার বান্ধবী টিয়া। এই নীলা, এরকম করিস না। লোকজন সবাই দেখে আছে আমাদের দিকে, লোকে খারাপ বলবে। একটু ভালোভাবে আচরণ কর রে ভাই। এই সব কিছু হওয়ার পর নীল এবং তার বন্ধুরা একটা জায়গায় থেমে পড়ল। ভাই যা হবার হয়েছে, বাবা জানতে পারলে তোকে সহ আমাদের সবাইকে মেরে ফেলবে। এবার চল আমরা সবাই ফিরে যাই। নীল তাদের সাথে একমত হলো। ঠিক আছে, কাল আমরা চলে যাব। এই কথা বলে তারা সবাই হোটেলে গিয়ে তাদের নিজ নিজ ব্যাগ গোছাতে লাগলো। আর সকাল সকাল চলে যাবে ঢাকায়। এদিকে নীলা রাত্রে ঘুমোতে পারছে না, কখন সকাল হবে আর কখন নীলকে খুঁজবে। এরকমভাবেই সকাল হয়ে গেল। নীল এবং তার বন্ধুরা ঢাকায় ফিরে গেল। এদিকে নীলা নীলকে খুঁজতে খুঁজতে রাস্তার মাঝে চলে আসলো। নীলার বান্ধবীরা তাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো। নীলা, ওখান থেকে সরে যা, সামনে থেকে ট্রাক আসতেছে। নীলা, আ কিছু বুঝে ওঠার আগেই একটা ট্রাক এসে তাকে ভয়াবহভাবে ধাক্কা দিল এবং সে ধাক্কায় ছিটকে গিয়ে অন্য একটা গাড়ির সাথে তার মাথা লাগলো এবং তার মাথা ফেটে প্রচণ্ড পরিমাণে রক্ত বইতে লাগলো। রক্তে তার পুরো সাদা কাপড়টি লাল রঙে পরিণত হয়েছে। রাস্তা পুরো রক্তে লাল হয়ে গেছে। নীলার বান্ধবীরা দৌড়ে এসে নীলাকে নিয়ে একটা গাড়িতে করে তাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করতে লাগলো। অন্যদিকে যে ট্রাকটি নীলাকে ধাক্কা দিয়েছিল সেই ট্রাক চালকটা ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এত ভিড়ের মাঝে কেউ আর ট্রাকটির নাম্বার বা ট্রাকটিকে ভালোভাবে মনে রাখতে পারেনি। ডক্টররা প্রথমেই চিকিৎসার জন্য নীলাকে আইসিইউতে নিয়ে গেল। প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো নীলার চিকিৎসা চলল। এরই মধ্যে নীলার বান্ধবীরা তার বাবা মাকে বলে দিয়েছে। এই কথা শুধু অ্যাক্সিডেন্টের কথাই তারা বলেছে। নীলার বাবা মা তো কান্নাকাটি করতে লাগলো। ডক্টর আইসিইউ থেকে বের হয়ে এসে বলল, আপনার বান্ধবী খুব গুরুতরভাবে আহত হয়েছেন। হয়তোবা তার পুরনো স্মৃতি মনে থাকবে না, কারণ সে খুব খারাপভাবে মাথায় আঘাত পেয়েছে। আপনারা যদি আর কিছুক্ষণ দেরি করতেন তাহলে উনি কোমায় চলে যেতেন, অথবা ওনার মৃত্যু হতে পারত। ডক্টরের এরকম কথা শুনে নীলার বান্ধবী প্রিয়া বলতে লাগলো, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর।
আপনি আমাদের বান্ধবীর প্রাণ বাঁচিয়েছেন। আমরা তার বাবা মাকে ইনফর্ম করে দিয়েছি, ওনারা হয়তো রাতের দিকেই চলে আসবেন। এই হলো ফ্ল্যাশব্যাক। এখন চলুন বর্তমানে ফিরে আসা যাক। নীল তার বোনকে নিয়ে ইতিমধ্যে তাদের বাসায় এসে গেছে। নীলের মা নীলকে বলল, কি রে, এসে গেছিস তোরা দুজনেই? হ্যাঁ মা, দুজনেই এসে গেছে। দুজনেই? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমি এখন খাবো না। তোর আবার কি হয়েছে, খাবি না কেন? এমনি মা, খেতে ভালো লাগতেছে না, পরে খাবো। নীলের বোন নেহা, ভাইয়া আমার ম্যামকে পছন্দ করেছে। ওই ম্যামের প্রেমে পাগল হয়ে গেছে সে, তাই সে খাবে না। সে ম্যামের থেকে পাপ্পি খাবে। নেহা থেকে এমন কথা শুনবে নীল তা আশাও করেনি। নেহার কথা শুনে নীলের মা নীলকে বলল, নেহা, এগুলো কি বলতেছে রে? কিছু না মা, ও এমনিই বলতেছে, আমাকে নিয়ে মজা করতেছে। নীল এবং নেহাকে এরকমভাবে ঝগড়া করতে দেখে নীলের মা বলে উঠল, চুপচাপ দুজনেই ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। দুজনে আর বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে তারা খাওয়া দাওয়া শেষ করে নিজ নিজ রুমে চলে গেল। রুমে গিয়ে নীল তার বন্ধুকে ফোন দিয়ে বলল, আরে ভাই, কই তোরা? বিকেলে আয়, ইমার্জেন্সি একটা কথা আছে তোদের সাথে। কি কথা রে? তুই তো এরকমভাবে কোনোদিন ডাকিসনি, খুব জরুরি নাকি? শালা, জরুরি না হলে আমি তোকে এমনি এমনি মুখ মুখ দেখার জন্য ডাকতাম নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, বিকেলে কোনো কথা নয়। আরে ভাই ঠিক আছে। এরকমভাবে দুজনেই কথা শেষ করে নীল বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করতে করতে একসময় সে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে সে তার বন্ধুর সাথে দেখা করতে গেল। দেখা করে তার বন্ধুকে বলল, ভাই, একটা সমস্যায় পড়ে গেছি রে। আরে শালা, সমস্যা হচ্ছে বলেই তো ডাকলি, এবার কি হয়েছে বল। আরে ভাই, কক্সবাজারের কথা তোর মনে আছে? কোন কথা? আরে ভাই, তুই মজা করস? একটা মেয়ের সাথে আমার বিয়ে হলো, ওই কথার কথা বলতেছি। হ্যাঁ, ওই কথা কি আর ভোলা যায়? তা বল, এখন কি হয়েছে? কি হয়েছে বলছিস? আবার কি হলো? আরে ভাই, যে মেয়েটার সাথে আমার কক্সবাজারে বিয়ে হয়েছিল, ওই মেয়েটাই তো নেহার ম্যাম। কি সব পাগলের মতো আবল তাবল বলছিস? আরে ভাই, আমি আবল তাবল বলতেছি না। পাগল টাগল হয়ে গেলি নাকি? উনি এখানে কি করবে? আরে ভাই, আমিও তো ভাবতেছি উনি এখানে কি করে। ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি কথা বলতে গেছিলাম। উনি তো আমার সাথে এমনভাবে ব্যবহার করলো যে উনি আমাকে কোনোদিন দেখেইনি। যে মেয়েটা দুদিন আগেও আমার জন্য এত পাগলামো করলো, এমন মনে হচ্ছিল সে আমাকে ছাড়া থাকতে পারবে না। সে মেয়েটা আমাকে নাকি চিনেই না, না চেনার ভান করতেছে। নীলের বন্ধু বলল, আরে ভাই চিন্তা করিস না, মেয়েটা মনে হয় তোর উপর রেখে গেছে। আরে ভাই, রেগে থাকলেও আমাকে একেবারে না চেনার মতো করবে কেন? ওদের দুজনের কথার মাঝেই তাদের বাকি বন্ধুরাও আসলো। সবাই মিলে এই কথাগুলো বলতে লাগলো এবং চা খেতে লাগলো। এই কথাগুলো বলতে বলতে সন্ধ্যা নেমে আসলো। যে যার বাসায় যেতে লাগলো। আরে ভাই চিন্তা করিস না, যা হবে পরে দেখা হবে। কেমনে চিন্তা করবো না বল? মেয়েটা যদি আসলে রেগে থাকে এবং থানাতে কেস করে, তাহলে আমার কি হবে? আরে ভাই কিছু হবে না, থাম, পুরোটা আগে ভালোভাবে দেখ, তারপরে তুই কি করবি তোর সিদ্ধান্ত। তোর যদি মনে হয় মেয়েটাকে মেনে নিতে পারবি, তোর মাকে বল। তোর মার সাথে তো তোর বন্ধুর মতো সম্পর্ক, তোর মাকে সব কিছু ভালোভাবে খুলে বল, দেখবি উনি মেনে নেওয়ার চেষ্টা করবে। তোর বাবাকেও বোঝাবে মনে হয়। তুই তোর মাকে আগে জানা, তারপর কি হবে দেখা যাবে। নীল তার বন্ধুদের উপর ভরসা করে সে তার বাসায় চলে গেল এবং তার বন্ধুরাও তাদের বাসায় চলে গেল। নীল বাসায় এসে তার মাকে বলল, মা শোনো তো। কি হয়েছে বল। মা, তোমায় একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা আগে তুই বল। নীল তার মাকে এক এক করে বিয়ের কথা থেকে শুরু করে সব বলতে লাগলো, তাদের একসাথে থাকা সহ। কিন্তু নীল মেয়েটার সাথে অন্তরঙ্গ হয়েছে এই কথাটা এড়িয়ে গেল। এই কথা ছাড়া সব কথাই বলল। নীলের মা নীলকে একটা থাপ্পড় মেরে বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একবারও জানাইছস? আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। এখন আমি কি করব বলো? কি আর করবি, মেয়েটাকে একদিন আমাদের বাসায় নিয়ে আয়, আমি তোর বাবাকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি, তিনি কি বলে আগে দেখি। কিন্তু মা, সে তো আমাকে না চেনার ভান করতেছে।
এখন আমি কি করব বলো? সে এমনটা কেন করছে তার খোঁজ নেই। তুই তার বান্ধবীদের কাছে যা, সে এমন কেন করতেছে। ঠিক আছে মা, আমি সব কিছু জেনে তোমাকে বলতেছি, কিন্তু তুমি একটু বাবাকে ম্যানেজ করো। বাবা এসব জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে মনে হয়। ঠিক আছে, আমি তোর বাবাকে দেখতেছি, তুই যা। ওদের মা বেটার এরকমভাবেই কথা চলতে লাগলো। তারপর নীল তার রুমে চলে গেল, তার বন্ধুকে ফোন দিল এবং সব কথা বলল। নীলের বন্ধু সব শুনে বলল, ভাই আমি তোকে বললাম না, তোর মাকে বল, তোর মা সব কিছু বোঝার চেষ্টা করবে। আচ্ছা তোর মা যা যা বলেছে তুই তাই তাই কর। আমি আর তুই যাব, কাল সব কিছুর খোঁজ নেব। আচ্ছা তুই এখন ঘুমা, আমিও ঘুমাবো, ঘুম ধরেছে। আচ্ছা ভাই, তুই তাহলে ঘুমিয়ে নে, আমিও ঘুমাবো। এরকমভাবেই তাদের ও কথা শেষ হয়ে গেল। সকালে উঠে নীল তার মাকে জানিয়ে তার বন্ধুকে নিয়ে নীলার খোঁজে গেল। সে তার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে নাম্বার এবং অ্যাড্রেসটা ম্যানেজ করে সে তার বন্ধুকে নিয়ে তার বাসার অ্যাড্রেসে গেল। তার বন্ধু বলল, আরে ভাই তার বান্ধবীদের থেকে আগে খোঁজটা নে। আরে না, আমি আগে তার সাথে কথা বলবো। ঠিক আছে, তুই তার সাথে কথা বল। এরকমভাবে থাকতে থাকতে এক সময় নীলা বের হয়ে আসলো। নীলাকে দেখতে পেয়ে নীল বলল, নীলা, এই নীলা। নীলের ডাক শুনে নীলা বলল, আবার আপনি এখানে কি করতেছেন? আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার তোমার সাথে অনেক কথা আছে। আমি জানতে চাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে পিচ্চি বর পিচ্চি জামাই বলেছিলে কেন? যখন ভালোবাসো না তখন কাছে এসেছিলে কেন? আমি তো তোমাকে বললামই, আমার বন্ধুদের আর আমার বাবার ভয়ে ওখান থেকে চলে এসেছি। বিশ্বাস করতেছো না কেন তুমি? নীলের কোনো কথাই নীলা বুঝতে পারল না। নীলা নীলকে বলল, আপনি এসব কি বলছেন? নীলার এমন কথা শুনে নীলের অনেক রাগ হলো। নীল রেগে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আপনি বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, আমাকে আপনার কাছে রাখতে চান। সেদিন সকালে আপনি বলেছিলেন। নীলা কোনো কথাই বুঝতে পারল না। নীলা রেগে একটা থাপ্পড় মারল নীলকে। থাপ্পড় মেরে নীলা নীলকে পাশ কাটিয়ে চলে গেল। নীলার যাওয়ার দিকে নীল একই রকমভাবে তাকিয়ে আছে। নীল মনে মনে বলতে লাগলো, আমি কি করেছি? আমার অপরাধটাই বা কী ছিল? আমি তো বন্ধুদের চাপে আর বাবার ভয়ে চলে আসলাম। এটা তো আমি ওকে বলতেছি আমার ভুল হয়ে গেছে, আমি তো মাপ চাচ্ছি, তবু সে এরকম করতেছে কেন? নীল রেগে তার বন্ধুকে বলতে লাগলো। চল আজ ওদের বাসায় যাব। নীলের বন্ধু বলল, দেখ পাগলামো করিস না, এরকমভাবে হয় না। যদি তুই তাদের বাসায় যাস তাহলে তারা খারাপ ভাববে। হতে পারে তারা তোর বাবা মাকে বলল, এতে হিতে আবারও বিপরীত হবে। বন্ধুর এমন কথা শুনে নীল কিছুটা শান্ত হলো। নীল তার বন্ধুকে বলল, ভাই চল, এখন তার বান্ধবীদের কাছ থেকে শুনবো। তোকে ওর বান্ধবীদের খোঁজ নিতে বলেছিলাম, নিছিস? আরে চিন্তা করিস না, চল। হোয়াটসঅ্যাপে বলে দিস ওর সব বন্ধুদের খোঁজ নিতে। যে 3 জন তার সাথে কক্সবাজার গিয়েছিল ঘুরতে, তাদেরকে পেয়েছে। আমাদের গ্রুপে সবাইকে বলেছি বাকি মেয়েদেরকেও খুঁজতে। চিন্তা করিস না, হয়তো বা ওদেরও খুব তাড়াতাড়ি পাবো। আরে ভাই, অন্যদের লাগবে না, ওই 3 জনের থেকেই শুনবো ওর কি হয়েছে। চল, তারপর আমি কি করা যায় ভাববো। এই কথা বলে তারা দুজন ওই 3 জনের বাসায় যেতে লাগলো। প্রথমে তারা নীলার এক বান্ধবীর কাছে গেল। গিয়ে নীল বলল, আপু একটু শুনবেন? নীলার বান্ধবী টিয়া। হ্যাঁ বলেন। আপু আমি নীল। তো আমি কি করব? আরে না 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 আপু, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। নীলার বান্ধবী টিয়া। জি বলেন, কি জিজ্ঞেস করবেন? আসলে আপু আপনার বান্ধবী। এ কথা বলে নীল নীলার বান্ধবীকে সব কথা একে একে খুলে বলতে লাগলো। প্রথম থেকে শেষ পর্যন্ত তার সাথে নীলা যে খারাপ ব্যবহার করেছে এটাও বলল। নীলের এ কথা শুনে নীলার বান্ধবী টিয়া বলল, আসলে আপনি তাকে ভুল বুঝতেছেন। আসলে সেও আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু সেদিন একটা দুর্ঘটনা ঘটে। কেমন দুর্ঘটনা আপু? নীলার বান্ধবী নীলকে সেই দুর্ঘটনার ব্যাপারে সব বলল। আপনারা সব কিছু জানেন, এই জন্য আর বললাম না। এখন নীল সব কিছু বুঝতে পারলো। নীল নীলার বান্ধবীকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি বুঝতে পারিনি নীলার সাথে এমন কিছু হয়ে গেছে।
আমি নিজেও অবাক হয়ে গেছি যে মেয়েটা আমাকে এত ভালোবাসতো, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য। নীলার বান্ধবী টিয়া বলল। এখানে তোমারও কোনো দোষ নেই, এটা নীলার ভাগ্যে ছিল। আপু, এখন নীলাকে সব কিছু কীভাবে মনে করিয়ে দিব বলেন? নীলার বান্ধবী টিয়া বলল। ডক্টর বলছে তার পুরনো স্মৃতি মনে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সে মাথায় আঘাত পেয়েছিল। আর হয়তোবা হুট করে একদিন তার সব স্মৃতি মনে পড়ে যেতে পারে, কিন্তু কখন পড়বে কিভাবে পড়বে তা বলা সম্ভব নয়। নীলার বান্ধবীর এমন কথা শুনে নীলের চোখ থেকে বৃষ্টির জলের মতো পানি পড়তে লাগলো। তা দেখে নীলার বান্ধবী বলল। দেখো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমাকে একটা কথা বলি, যদি সত্যি তুমি নীলাকে ভালোবেসে থাকো তাহলে তাকে পুরনো স্মৃতি মনে করাতে চাইও না। এতে তার মাথাতে অনেক আঘাত করতে পারে। ডক্টর বলেছে এবার এরকম কিছু হলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এই জন্যই আমি বলতেছি, যদি সত্যি তুমি তাকে ভালোবেসে থাকো তাহলে হয়তো তাকে নতুন করে তোমার প্রেমে ফেলো, আর নয়তোবা ভুলে যাও। কারণ তার যদি পুরনো স্মৃতি মনে পড়ে হয়তোবা সে তোমাকে ভালোবাসবে, কিন্তু তার প্রাণের সংশয় হবে। এই জন্য আমার কথাটা মাথায় রেখো। নীলার বান্ধবীর এমন কথা শুনে নীল অনেকটা ভিতর থেকে ভেঙে পড়ল। তাও সে নীলার বান্ধবীকে বলল। আপু, আপনি চিন্তা করবেন না, আমি নীলাকে আবার নিজের প্রেমে ফেলবো। আমাকে ভালোবাসতে বাধ্য করব। সে আমাকে সারা জীবন ভালোবাসবে, তাকে আমি অন্য কারো হতে দেব না। নীলার বান্ধবী বলল। আমিও ওইটাই চাই, আমার বান্ধবীটা হাসি খুশি থাকুক। আমি আশা করি আমার বান্ধবী তোমার সাথে হাসি খুশি থাকবে। ইনশাল্লাহ আপু, আপনি দোয়া করবেন। নীলার বান্ধবী টিয়া বলল। আমার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। যাও, নীলাকে তোমার প্রেমে ফেলে ফিরো। ওদের দুজনের এমন খুনসুটি দেখে নীলের বন্ধু ও নীল দুজনেই হেসে উঠল। হাসতে হাসতে নীল বলল। আপু, আল্লাহ হাফেজ, আজকের মতো যাই, পরে কোনো দিন দেখা হবে। নীলার বান্ধবী টিয়া বলল। আচ্ছা যাও, আবার একদিন দেখা হবে। নীলার বান্ধবীর থেকে বিদায় নিয়ে নীল এবং তার বন্ধু একসাথে বাইকে করে আবারও বাসার দিকে যেতে লাগলো। যেতে যেতে নীলের বন্ধু বলল। আরে ভাই, তুই কিছু বুঝলি? হ্যাঁ, এই জন্যই ও আমাকে চিনতে পারতেছিল না। হ্যাঁ, ওই জন্যই ভাবি তোর সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, তোকে আর ব্যাখ্যা দিতে হবে না, চল। এরকমভাবে তারা দুজনে কথা বলতে বলতে যে যার বাসায় পৌঁছে গেল। নীল বাসায় পৌঁছে তার মাকে ডাকতে লাগলো। তার মাকে ডেকে বলল। মা, আমি জেনে গেছি নীলা এরকম কেন করতেছিল। হ্যাঁ বল, আসলে মেয়েটার কি হয়েছিল? আসলে মা, নীলার ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কারণে তার মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। এতে তার পুরনো সব স্মৃতি মুছে গেছে, সব কিছুই সে ভুলে গেছে। আমার সাথে বিয়ে, তার বাবা মা, ফ্রেন্ড সার্কেল সবাইকে সে ভুলে গেছে। ধীরে ধীরে সে এখন নর্মাল জীবনে আসতেছে। এখন আমি নীলার বান্ধবীর সাথে কথা বলে আসলাম। সে বলল পুরনো কথা মনে করাতে চাইলে হয়তোবা তার মৃত্যু হতে পারে। মাথায় বেশি চাপের কারণে, ওই জন্য আমি ভাবতেছি নীলাকে আবার আমি আমার নিজের প্রেমে ফেলবো। তুই যা করবি ভেবে চিন্তে কর, সব কিছুতেই আমাদের সাপোর্ট পাবি। নীল তার মাকে সব কিছু জানালো। এক এক করে সব জানিয়ে সে উপরে তার রুমে চলে গেল। তার বাবা এখনও অফিস থেকে ফেরেনি, আর তার বোনও আজ স্কুলে গেছে, কিন্তু সে যায়নি। কেন আপনারা তা তো জানেনি। নীল তার রুমে গিয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলো। একটা সময় নীলের মা তাকে খাওয়ার জন্য ডাক দিল। নীল খেয়ে দিয়ে এসে আবারও রুমে ঘুমিয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিল এবং বাসায় ফিরে এসে সন্ধ্যার দিকে পড়তে বসলো। পড়া শেষ করে সে আবারও ফেসবুকিং করতে লাগলো। ফেসবুকে সে দেখলো নীলার আইডি। হুট করে সে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। এদিকে নীলা অপরিচিত আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে দেখে আইডিতে ঢুকলো। ঢুকে দেখে এটা সেই বেয়াদবটার আইডি। ওরে নীলা মেসেজ দিল। আপনি আমাকে বাইরে শান্তিতে থাকতে দেন না, এখন কি ভালোভাবে ফেসবুকটাতেও চালাতে পারবো না? আমি আবার কি করলাম? আমি তো আপনার সাথে কথা বলতে চাইছি শুধু। আপনি আমার পেছনে কেন পড়েছেন? আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি।
নীলা রেগে পড়ল। আপনি আমাকে ভালোভাবে চেনেন না, আমি আপনাকে ভালোভাবে চিনি না। আপনি এরকমভাবে কথা বলতেছেন কেন? কোনো সমস্যা নেই, কথা বলতে বলতে পরিচিত হয়ে নেব, এতে আর কি সমস্যা? নীলা প্রচণ্ড পরিমাণে রেগে গেল এবং সে নীলকে ব্লক করে দিল। নীলা রেগে নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে মারল এবং সেও বিছানায় শুয়ে পড়ল। এরকমভাবেই রাতটা কেটে গেল। নীল সকালে উঠে তার বোনকে বলল। এই নেহা, নেহা। নীলের এরকম চিৎকার চেঁচামেচি শুনে নেহার রুম থেকে বের হয়ে এসে বলল। গরুর মতো এরকম হাম্বা হাম্বা করস কে? কি হয়েছে বল? আমি গরুর মতো বা হাম্বা হাম্বা করি? কি হয়েছে কি তাই বল। যাই হোক, আমি তোকে এইবারের মতো ছেড়ে দিলাম। আজকে আমি তোকে তোকে তোর স্কুলে দিয়ে আসবো। নীলের এমন কথা শুনে নেহা প্রচণ্ড অবাক হয়ে বলল। তুই আমাকে ছেড়ে আসবি স্কুলে? আমি তোকে যেতে বললে তো যেতে চাস না, হঠাৎ আজকে কি হলো? আজ আমার মন চাইছে, এই জন্য দিয়ে আসবো। তুই যাবি নাকি তাই বল। বুঝি বুঝি, সব কিছুই বুঝি। ওই দিন আমার ম্যামকে দেখার পর থেকে পাগল হয়ে গেছিস তাই না? নেহার এমন কথা শুনে নীল রেগে বলল। আমি কি পাগল যে তোর ম্যাডামের প্রেমে পড়বো? চিন্তা করো না ভাইয়া, তুমি যদি চাও তাহলে ম্যামের নাম্বারটা দিতে পারি। তোকে দেওয়া লাগবে না, আমার কাছে আগে থেকে আছে। নীল কথাটা বলে জিহ্বায় কামড় দিল। কি বললা তুমি? আমি তো আগেই বলেছি গাল মে কুছ কালা হ্যায়। নেহা হাসতে হাসতে বলল। ঠিক আছে, আমাকে তুই স্কুলে দিয়ে আসো, ম্যাডাম একটু পর যাবে। তুমি আমাকে আর ম্যাডামকে একসাথে স্কুলে নিয়ে যাও। আমি বললে ম্যাডাম আমাদের সাথে আসতে পারে। সত্যি? তুই সত্যি বলতেছিস তো? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমাকে আইসক্রিম চকলেট এইসব কিছু খাওয়াবা। ঠিক আছে। তাদের দুজনের কথা শেষে নেহা বের হয়ে এলো। নীল এবং নেহা দুজনেই তাদের ম্যাডামের বাসার দিকে যেতে লাগলো। রাস্তায় নেহা তার ম্যাডামকে দেখতে পেল, তাই নেহা নীলকে বলল। ভাইয়া, ম্যাডামের পাশ দিয়ে বাইকটা নিয়ে চলো। নীল কোনো প্রশ্ন না করে নেহার কথাই ম্যাডামের পাশ দিয়ে বাইক নিয়ে গেল। বাইকটির শব্দে নীলা তাদের দিকে তাকালো। নেহা নীলকে বলল। ভাইয়া, বাইকটা দাঁড় করাও। নীল বাইক দাঁড় করালো। নীলা নেহাদের কাছে আসার সাথে সাথে নেহা নীলকে সালাম দিয়ে বলল। ম্যাডাম, আমাদের সাথে চলেন। হেঁটে হেঁটে যাওয়ার থেকে ভাই আমাদের দুজনকে পৌঁছে দিবে। না না, আমি যাব না, তোমরা যাও। নেহা তো হার মানার পাত্রই না। নেহা নীলাকে আবল তাবল বুঝিয়ে খুবই রিকোয়েস্ট করলো। একটি সময় নীলাও নীলের বাইকের পিছনে বসলো। নীল তো অনেক খুশি। নেহা মাঝখানে, নীলা পিছনে। সামনে নীল বাইক চালাচ্ছে। এরকমভাবেই তারা স্কুলে পৌঁছে গেল। বাইক থেকে নেমে ম্যাডাম নীলকে কিছু না বলেই চলে যেতে লাগলো। নীল নীলাকে দেখে বলল। এই যে ম্যাডাম, বাইকে করে নিয়ে আসলাম, যে একটা থ্যাংক ইউ তো দেবেন। এরকম কথা শুনে নীলা পিছনের দিকে তাকিয়ে বলল। আমি তোমাকে নিয়ে আসতে বলিনি, নেহা জোরাজোরিতেই এসেছি। না হলে আপনার বাইকের পিছনে বসার কোনো ইচ্ছেই ছিল না আমার। তাও থ্যাংক ইউ। নীল তো আজ মহা খুশি। সে আজ তার মনের মানুষকে তার বাইকের পিছনে বসাতে পেরেছে। ভাইয়া, তোমার কাজ করে দিয়েছি, এবার আমারটা আমাকে দিয়ে দাও। নীল অনেক খুশি হয়ে নেহাকে 500 টাকা বের করে দিল। নেহা মহা খুশি হয়ে স্কুলে গেল। নীল ওখান থেকে বাসায় এসে তার মাকে সব কথা বলল। নীলের মা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলল। এবার তুই তোর কলেজে যা। নীল খুশি মনে তার কলেজে গেল। তার বন্ধুদের সব কথা বলল। তার বন্ধুরাও শুনে অনেক খুশি হলো। এরকমভাবেই 2টা ক্লাস করে সে আবারও নেহার স্কুলের দিকে যেতে লাগলো। নেহার স্কুলে গিয়ে গেটে দাঁড়িয়ে থাকতে লাগলো। তখন দুপুর 1টা বাজে। আজ নেহাদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে, এই জন্যই নেহা বের হয়েছে। এসে তার ভাইকে দেখে বলতে লাগলো। বাহ ভাইয়া বাহ, আমাকে এত কোনো দিন নিতে আসনি, আর আজ যখনই দেখলে ম্যাডাম আসছে তখনই চলে আসলে। নেহার এরকম আচমকা কথা শুনে নীল পিছনে ঘুরে বলল। আরে তেমন কিছু না, এমনিতেই আসলাম। কলেজ করতে ভালো লাগতেছিল না, তাই। বুঝি, আমি ছোট বাচ্চা না। যদি তুমি চাও সকালে বেলার মতো আবার একটু সেটিং করে দিতে পারি।
এর জন্য আরও কিছু টাকা লাগবে। বিশ্বাস করবেন, আমার কাছে আর মাত্র 200 টাকা আছে। তুমি আম্মুর কাছ থেকে প্রায় টাকা নাও, আমি জানি না মনে করেছো? টাকা ফুরিয়ে গেলে আম্মুর থেকে নেবে তুমি। আমি চাইলেই তো বেশি দাও না, তুমি যত চাও সাথে সাথেই দেবে তো। আপাতত 100 টাকা দিও, পরে আবার চেয়ে নিবনি। নীল এরকম কথা শুনে বলতে লাগলো মনে মনে, আল্লাহ, ই আমারে কীরকম বোন দিছ, শুধু টাকা চায়, বাইরের জন্য একটা সেটিং করে দেবে তা না, টাকা দিলে আসে না হলে নাই। এরকম মনে মনে ভাবতে ভাবতেই নেহা বলে উঠল, কি বলতিছো বলো এখন? আচ্ছা যা, কাজ হওয়ার পর টাকা পাবে। ঠিক আছে যাও। এ কথা বলেই নেহা নীলকে খুঁজতে লাগলো। একটা সময় পেয়েও গেল। নেহা নীলাকে বলতে লাগলো, ম্যাডাম চলেন আমার বাসায় যাব। না, আমার একটু সময় লাগবে। ঠিক আছে ম্যাডাম, কাজ সেরে তাড়াতাড়ি নেমে আইসেন, একসাথে যাব। আমার জন্য থামা লাগবে না, তুমি চলে যাও। আরে না ম্যাডাম, ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে একসাথে বাসায় যাব বলে। ভাইয়া আপনাকে বাসায় নামিয়ে দিবে, তারপর আমরা চলে যাব। একসাথে এসেছিলাম না, একসাথেই যাব। না না, আমি যাবো না, তোমরা যাও। না না ম্যাডাম, যাব না বললে তো শুনবো না, আপনাকে তো যেতেই হবে আমাদের সাথে। একসাথে এসেছি, একসাথেই যাব। নেহা এমন জোরাজুরি করতে করতে একটা সময় নীলা আবারও রাজি হলো। আচ্ছা চলো। নেহা একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা চলেন। এরকম ভাবেই তারা আবারও নিজ নিজ বাসায় পৌঁছে গেল। নীল নীলাকে তার বাসায় ভালোভাবে পৌঁছে দিয়ে সে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে নীল নিচে গেল। তখন তার মা বলল, উঠে গেছিস? তুই নাস্তা করতে আয়। ফ্রেশ হয়ে আসি আমি। নীল নাস্তা খেয়ে বাইরে গেল তার বন্ধুদের সাথে দেখা করতে। নীল এবং তার বন্ধুরা অনেকক্ষণ ধরে গল্প করলো আর আড্ডা দিল। তারপর নীল তার বাসায় চলে গেল। সন্ধ্যার দিকে একটু পরে নিচ থেকে খাওয়া দাওয়া করে এসে আবারও সে শুয়ে পড়ল। সকালে নীল নীলাকে দেখবে বলে অনেকটা আগেই ঘুম থেকে উঠেছে। রেডি হয়ে নিচে গিয়ে তার বোনকে বলল। চল। নীলের বোনও কিছুক্ষণ পর রেডি হয়ে এসে বলল। চলো ভাইয়া। এভাবেই দুই ভাই বোন যেতে লাগলো। গতকালকের মতো আজকেও নেহা নীলাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলো, কিন্তু নীলের মাথায় আলাদা একটা প্ল্যান কাজ করতেছিল। নীল মনে মনে বলল, আজকে তো আমি ওনাকে প্রপোজ করবই, দেখা যাক কি হয়। নীল এসব ভাবতে লাগলো। নীল নেহার স্কুলে পৌঁছানোর পর নীলাকে বলল, ম্যাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নীলের কথা শুনে নীলা আশ্চর্য হয়ে পড়ল। হ্যাঁ বলো, কি বলবো? কিছু না মনে করলে একটা জায়গায় যাবেন? কোথায় আর কেনই বা যাবো? চলেন, খুব সুন্দর জায়গা, আশা করি আপনার ভালো লাগবে। আমার স্কুল আছে, যেতে পারবো না। বেশিক্ষণ লাগবে না, একটু সময় লাগবে, 5 মিনিটের বেশি নেব না। যান, আপনার স্কুলের এখনও আরও বেশি কিছুক্ষণ সময় আছে। নীলের এরকম জোড়াজুড়িতে নেহা এক পর্যায়ে রাজি হলো। নীল এবং নীলা স্কুল থেকে কিছুটা দূরে একটা সুন্দর পার্কে গেল। নীলা নীলকে বলল, এই পার্কে আমি আগেও একবার এসেছিলাম, আসলে অনেকটা সুন্দর। চলেন ম্যাডাম, ওই দিকে যাই। এই কথা বলেই দুজন হাঁটতে হাঁটতে পার্কের একটা ফাঁকা জায়গায় গেল। নীল হুট করে হাঁটু গেড়ে নীলাকে প্রপোজ করলো, খুব সুন্দর একটা শায়রি বলে। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, ছাড়তে পারবো না। দিন শেষে তোমাকে দেখে ক্লান্তি ভুলতে চাই। ভালোবাসি তোমায়, শত কষ্টের মাঝে জড়িয়ে নেব আমার এই বুকে, কখনোই ছেড়ে দেব না। অসম্ভব ভালোবাসি আপনাকে, কখনোই যে ছাড়তে পারবো না। মায়া বলেন অথবা আবেগ যাই বলেন, আপনাকে ভুলতে পারবো না। আপনাকে ছাড়া সব কিছু নিঃস্ব লাগে। ভালোবাসি যে আপনাকে। আই লাভ ইউ মাই সিনিয়র লাভ। নীলের এরকম ভালোবাসার প্রকাশ দেখে নীলাও অবাক হয়ে চেয়ে আছে নীলের দিকে। হুট করে নীলা নীলকে একটা থাপ্পড় মারল। নীল মনে মনে বলল, তাহলে কি আমি হারিয়ে ফেললাম আমার ভালোবাসাটা? নীলকে অবাক করে দিয়ে নীলা এসে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। নীল তো খুবই অবাক। এ কি, এক্ষুনি থাপ্পড় মারলো আবার এক্ষুনি জড়িয়ে ধরলো? নীলা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমার পিচি বরটা, আমি তোরে কত ভালোবাসতাম, এখনো বাসি। তুই আমাকে কখনো বুঝলি না, কখনো তখনও ছেড়ে গেলি, আর এখন এত দেরি করলি। আমি কতদিন ধরে তোর পিছনে পড়ে আছি জানিস? যতদিন ধরে আমার সব কিছু মনে পড়েছে ততদিন ধরে আমি তোকে খুঁজেছি, অবশেষে পেয়েছিও, কিন্তু তুই তো আমাকে ভুলেই গেছিলি।
এই জন্য আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। সরি তোমাকে থাপ্পড় মারার জন্য। পাগলের মতো ভালোবাসি তোমাকে, ছাড়তে পারবো না তো তোমাকে। নীলার কথা শুনে নীল তো অনেকটাই অবাক। মেয়েটা নাকি সব কিছু ভুলে গিয়েছিল। সব কিছু মনে পড়লে কিভাবে? আমি তাকে মনে করানোর চেষ্টাই করিনি, নাকি তার সব কিছু আগে থেকেই মনে ছিল? এইসব কিছু কথা নীলের মাথায় ঘুরতে লাগলো। নীলা তখনই আবার বলে উঠল, আমি জানি তুমি কি ভাবতেছো, কিভাবে আমার সব কথা মনে পড়লো, তাই না? আসলে আমার সব কথা অনেক আগেই মনে পড়েছিল, কিন্তু আমি বাবা মাকে বলিনি। জানি তারা কষ্ট পাবে, কিন্তু তাদেরকে যদি বলে দিতাম আমি সম্পূর্ণভাবে সুস্থ, তাহলে হয়তো বা তারা আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা করতো। কারণ আমি একা একা ঘুরতে যেয়ে এরকম হয়েছে। তারা যত তাড়াতাড়ি পারতো আমার বিয়ে দিয়ে দিত। এই জন্যই মিথ্যে বলেছি যে আমি অসুস্থ। আসলে আমার ওই অ্যাক্সিডেন্টের প্রায় 2 মাস পরেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। মাথা ধরে আমি বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিছুই মনে ছিল না। হুট করেই আমার জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে। তখন বাবা মা আমাকে হাসপাতালে নিয়ে এসেছিল। তখনই আমার সব কিছু মনে পড়ে যায়। ডাক্তারকে আমি বলেছিলাম বাবা মাকে মিথ্যে বলতে। ডাক্তার বলতে চায়নি, কিন্তু আমি একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে ডাক্তারকে মিথ্যে বলাতে বাধ্য করেছি। আর ডাক্তার আমার বাবার বন্ধুর কাছে একজন লোক, এই জন্যই খুবই একটা সমস্যা হয়নি। ধীরে ধীরে আমি তোমাকে খুঁজতে লাগলাম। বাবা মাকে বললাম আমি বাইরে ঘুরবো, তারা রাজি হলো না। আবার ক্ষতি হবে নাকি। ডাক্তার আঙ্কেলকে বললাম বাবা মাকে যেন বলে আমার নতুন নতুন জায়গায় যাওয়া উচিত, এতে আমার মন মাইন্ড ফ্রেশ থাকবে, এতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। তোমাকে একদিন ফেসবুকের একটা পোস্টে দেখেছিলাম। ও পোস্টের কমেন্ট বক্সে অ্যান্ড আইডি সব কিছু ঘাটাঘাটি করে তোমার আইডিটা আমি পেয়েছিলাম। তোমার আইডিতে তোমার লোকেশন আর বাকি সব কিছুই দেওয়া ছিল। এই জন্য আর কি এই শহরে আসা। সব কিছু বুঝতে পারছো এখন? আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। কিছু বুঝতে না পারলে সরি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনাদের বোঝাতে। এরপরও যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। নীল সব কিছু শুনে ধ হয়ে গেছে। সে কিছুক্ষণ পর হুঁশে ফিরে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলাও তাকে জড়িয়ে ধরল। নীলা নীলকে হুট করে কিস করতে লাগলো। তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নীলও এবার রেসপন্স করতে লাগলো। প্রায় 4-5 মিনিট পর নীলা নীলকে ছেড়ে দিল। নীল হাঁপাতে হাঁপাতে বলল, বাহ, আমার বউয়ের তো দেখি খুব দম। বাসুটাতে ভালো হবে, খাট খাওয়ানো যাবে। নীলের এরকম লাগাম ছাড়া কথা শুনে নীলা বেশ কিছুটা লজ্জা পেয়ে পড়ল। যা, তুমিও না কি যে বলো, আমার বুঝি শরম করে না? বাহ, আমার বউ তাহলে লজ্জা পায়, তাই না? হ্যাঁ, এরকম ভাবেই তাদের খুনসুটি চলতে লাগলো। নীলা একসময় নীলকে বলে উঠল, এই নীল, তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? নীল বলল, আরে চিন্তা করো না, মাকে তোমার কথা বলেছি। মাই তো তোমাকে প্রপোজ করার আইডিয়া দিল। বাহ, মা ছেলে দেখি খুব মিল। হ্যাঁ, আমার মা আমার সাথে বন্ধুর মতো আচরণ করে। আমার কিছু হলে মাকে বলি, মা ফট করে সমাধান করে দেয়। নীলা বলে উঠল, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে কখন নিয়ে যাবে আমাকে তোমার বাসায়? আরে দাঁড়াও, বাবা আছো তো, মা তাকে মানিয়ে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমার মা বাবা তোমার বাবা মাকে মানাবে, সাথে তুমি একটু সাহায্য করবে। আর আমি তো আছি, আমাদের আবার বিয়ে হবে নতুন করে। অবশ্য বাসরটা তো করতে পারবো, সেই দিন তো কিছুই করতে পারিনি, কিন্তু এবার তো খট খাওয়াবো। তারা এরকমভাবেই মজা করতে লাগলো। তারা আরও বেশ কিছুটা সময় এরকমভাবেই থাকলো। বেশ কিছুক্ষণ পর নীলা বলল, এবার তুমি থাকো, আমাকে বাসায় যেতে হবে। কেন স্কুল করবা না? বাসায় কেন যাবে? শরীর খারাপ? আরে তেমন কিছু না, তোমার সাথে গল্প করতে করতে তো স্কুলের সময় শেষ। আজ আর স্কুলে যাবো না, হেড স্যারকে বলে দেবো, তাহলেই হবে। তোমার বাবা মাকে নিয়ে কালকে এসো আমাদের বাসায়। আচ্ছা। তারা এরকমভাবেই কথাবার্তা শেষ করে। তারপর নীল এবং নীলা একে অপরকে বিদায় দিয়ে তারা যে যার বাসায় যেতে লাগলো। নীল অবশ্য নীলাকে তার বাসায় পৌঁছে দিতে চাইছিল, কিন্তু নীলা বলেছিল, আজ না বাবা মা দেখতে পেলে তোমাকে ভুল বুঝতে পারে। সকালে একেবারে এসো, তারপরে যত খুশি ঘুরবো আমরা। এই কথা বলেছিল নীলা। নীলা তার বাসায় চলে গেল এবং তার মাকে গিয়ে খুশি হয়ে সব বলতে লাগলো। মা মা নীলা রাজি হয়ে গেছে জানো। তুমি আর বাবা কাল নীলাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি পড়াশোনা করি তো কি হয়েছে, এবার থেকে পড়াশোনার পাশাপাশি বাবার অফিসে বসবো।
তোমরা নীলাকে আমার বউ বানিয়ে বাসায় নিয়ে এসো। নীলের মা রাজি হলো। নীলের মা নীলকে বলল। রাতে তোর বাবাকে বলবো সব কথা। রাত্রে নীলের মা নীলের বাবাকে সব কথা খুলে পড়ল। নীলের বাবা তো প্রচণ্ড পরিমাণে রেগে গেল। নীলের মা নীলের বাবাকে এক এক করে সব কথা বুঝিয়ে বলতে লাগলো। তারপর তিনি কিছুটা শান্ত হলেন, তারপরও রাগ করে বললেন। এখনো ওর বিয়ে করার বয়স হয়েছে যে তোমার ছেলে বিয়ে করতে চায়? বিয়ে করার বয়স না হলেও তাদের অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি শুধু আমাদের মান সম্মানের কথাটা ভেবে তোমাকে বললাম, এখন তুমি যা করতে চাও তাই হবে। নীলের বাবা সব কিছু ভেবে চিনতে রাজি হলেন। এরকমভাবেই রাতটা কেটে সকাল হলো। সকালে তারা সবাই মিলে নীলাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। এদিকে নীলা তার বাবা মাকে বলেছে আজকে একজন আসবে তাদের সাথে দেখা করতে। কী জন্য আসবে, কেন আসবে কিছুই বলেনি। নীল এবং তার সপরিবার নীলাদের বাসায় পৌঁছে গেল। নীলের বাবা মা তাদেরকে সব কিছু বুঝিয়ে বলল। অবশেষে নীলার বাবা মা রাজি হলো। তারা এই বিয়েতে সম্মতি দিল। এরকমভাবেই তাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো সামনে শুক্রবারে, যা প্রায় 5 দিন পর। এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করার কারণ হলো আশেপাশের মানুষ যদি জানাজানি হয় তাদের এই বিয়ের ব্যাপারে, তবে তাদের দুই পরিবারের মান সম্মান যাবে। সব দিকে খেয়াল করে এই সিদ্ধান্তটা নিয়েছে তারা। বিয়ের দিন দুবারই খুব সুন্দর করে সাজানো হয়েছে। নীল এবং নীলার অবশেষে দ্বিতীয়বারের মতো বিয়েটা হয়ে গেল। সবাই অনেক খুশি। এরকম নীলাকে নেহা এবং আরও কয়েকজন মিলে নীলের রুমের বাসর ঘরে রেখে আসলো। নীল ছাদের উপর আসলো। প্রত্যেকটা গল্পেই যেমন হয়, কিন্তু এই গল্পে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, কারণ তার বন্ধুরা সব মেয়েদের পিছনে ঘুরতেছে। সে নিজের মনে মনে ভাবতে লাগলো, শালা, সবার বন্ধুরা বাসর রাতের দিন কত কিছুই না মজা করে, আর আমারগুলো মেয়ে পেয়ে আমাকেই ভুলে গেছে। যাই হোক, নীল তুই আবার বাসর ঘরে যা। ভাবতে ভাবতেই সে তার বাসর ঘরে গেল। বাসর ঘরে ঢুকতেই নীলা তাকে যখনই পায়ে ছুঁয়ে সালাম করতে যাবে তখনই নীল তাকে ধরে ফেলল আর বলল, তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। নীলের এমন কথা শুনে নীলা হেসে বলল, আমি শুনেছি সবাই বলে তোমার স্থান আমার পায়ে না আমার বুকে, আর তুমি বললা মাথার উপরে। হ্যাঁ, মানুষ যাহাকে বেশি ভালোবাসে তাহাকে বুকের মাঝে রাখে, আর আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, ওই জন্য বুক ভরে গিয়েছে। আমার বাকি ভালোবাসাটা মাথায় করে রাখতেছি, যাতে ভালোবাসাটা নষ্ট না হয়। নীলের এরকম কথা শুনে নীলার তো হাসতে হাসতে পাগল হওয়ার উপক্রম। সে অনেকটা খুশিও হলো যে নীল তাকে এতটা ভালোবাসে। নীলাকে বলল, তাহলে চলো যান, এবার খাটে ওঠা যাক, খাট কামানোর জন্য আর একটা ফুটবল টিম আনার জন্য। যা, কিসব বলো তুমি? আমি একটা ক্রিকেট টিম অথবা ফুটবল টিম কিছুতে একটা বানাবো। তুমি যদি রাজি থাকো তাহলে দুটো বানাবো, দুইটাকে বিশ্বকাপ খেলতে পাঠিয়ে দেব এবং তাদের সাপোর্টের জন্য আরও একটা টিম বানানোর চেষ্টা করব। তাহলে চলুন তাদেরকে তাদের ফুটবলের ও ক্রিকেটের টিম বানানোর সুযোগ করে দেওয়া যাক। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যেতে যেতে বলে যাচ্ছি, গল্পটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। যাই বলো, ভালো খারাপ যেটাই হোক বলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।